এজিএনওর সাথে রিয়াকশন করে আমার 2 ইকুইভ্যালেন্ট এজিসিএল বানাবে, তাহলে এখানেও আমি হোয়াইট প্রেসিপিটেট পাবো। এখন এটা থেকে আমি কেন করলাম, কি বুঝলাম এখান থেকে, এটাই বুঝলাম দেখ দুখানা কন্টেনারের মধ্যে আমি হোয়াইট প্রেসিপিটেট পাচ্ছি, একখানা কন্টেনারে আমার হোয়াইট প্রেসিপিটেটের অ্যামাউন্ট হবে বেশি, একখানা কন্টেনারে হচ্ছে আমার হবে হোয়াইট প্রেসিপিটেটের অ্যামাউন্ট কম। সাপোজ ধর তোকে দুখানা কন্টেনার দিয়ে দিয়েছে, তুই জানিস না কোন কন্টেনারের মধ্যে কোন মলিকুলটা আছে, তার তোর জানা নেই, তোকে তো বলতে বলেছে ভাই কোন কন্টেনারে কোন মলিকুল আছে তার ফর্মুলাটা কী হবে, কীভাবে বার করবো, কীভাবে বার করছি বেসিক্যালি আমি জাস্ট এই জিনিসটা করলাম, আমি দেখছি যে কন্টেনারে আমার এজিসিএলের প্রেসিপিটেট বেশি অ্যামাউন্টের ফর্ম হয়েছে কত ইকুইভ্যালেন্ট সেটা আমি ওয়ে করে বার করতে পারবো। তাহলে এই মলিকুলের ওজন কতটা ছিল, মোল কতটা ছিল, এই মলিকুল এজিসিএল কতটা ফর্ম হয়েছে, ওখান থেকে মোল ক্যালকুলেট করে আমি বার করে ফেলতে পারবো হচ্ছে কত মোল আমার ফর্ম হয়েছে। এই আমার ভাই সিম্পল, এগুলো ক্লাস 11-এর ক্যালকুলেশন। তাহলে আমি 3 ইকুইভ্যালেন্ট এজিসিএল এখানে পেয়ে গেলাম। যখনই পেলাম 3 ইকুইভ্যালেন্ট এজিসিএল তখনই আমি এই কনক্লুশনে পৌঁছে গেলাম, হ্যাঁ ভাই আগের স্টেপে নিশ্চয়ই আমার 3 ইকুইভ্যালেন্ট সিএল মাইনাস ফর্ম হয়েছিল, 3 ইকুইভ্যালেন্ট সিএল মাইনাস ফর্ম না হলে আমার কোনোদিনও 3 ইকুইভ্যালেন্ট এজিসিএল ফর্ম হবে না। তাহলে এখানে যখন আমি দেখছি 2 এজিসিএল ফর্ম হয়েছে, আমি এই কনক্লুশনে পৌঁছে গেলাম যে আগের স্টেপে আমার 2 ইকুইভ্যালেন্ট সিএল মাইনাস ফর্ম হয়েছিল। আচ্ছা ভাই 3 ইকুইভ্যালেন্ট সিএল মাইনাস কখন ফর্ম হওয়া পসিবল, যদি একমাত্র থার্ড ব্র্যাকেটের বাইরে 3খানা সিএল থাকে তাহলেই আমার 3 ইকুইভ্যালেন্ট সিএল মাইনাস ফর্ম হওয়া পসিবল। 2 ইকুইভ্যালেন্ট সিএল মাইনাস কখন ফর্ম হওয়া পসিবল, যদি আমার থার্ড ব্র্যাকেটের বাইরে সিএল2 দুখানা সিএল থাকে তাহলেই আমার পসিবল। তাহলে বলতে এই রিয়াকশনগুলো করে আমি কী বুঝলাম, এটাই বুঝলাম যে কত ইকুইভ্যালেন্ট এজিসিএল ফর্ম হচ্ছে সেখান থেকে আমি বলতে পারবো ভাই থার্ড ব্র্যাকেটের বাইরে কতগুলো সিএল আছে। কীভাবে বলবো, হ্যাঁ ভাই 3 এজিসিএল তার মানে 3খানা সিএল মানে তাহলে আমার থার্ড ব্র্যাকেটের বাইরে 3খানা সিএল ছিল, তাহলে ফর্মুলা আমার এই কন্টেনারের মধ্যে এই সিএল3 ওয়ালা ফর্মুলার জিনিসটা আছে। এই কন্টেনারের মধ্যে আমার কী হবে 2 ইকুইভ্যালেন্ট এজিসিএল তার মানে ছিল হচ্ছে 2 সিএল মাইনাস, তার মানে আমার থার্ড ব্র্যাকেটের বাইরে ছিল হচ্ছে সিএল2 স্বাভাবিকভাবেই। তাহলে এই কন্টেনারের মধ্যে আমার এই ফর্মুলা জিনিসটা থাকা পসিবল, এই রিয়াকশন করে এমন কোনো ব্যাপারই নয়। তার মানে এখান থেকে বোঝা গেছে এই হচ্ছে আমার রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। আমি ভাই রিয়াকশন করে সিম্পলি বলে দিতে পারবো কোন কন্টেনারের মধ্যে কোন ফর্মুলাওয়ালা কম্পাউন্ডটা আছে। এটা আমি এইভাবে করতে পারি, কেমিক্যালি করতে পারি, আমি এটাকে আরও একভাবে করতে পারি, কিন্তু আর আমি তুই করবো না, কারণ এটা একটু টাইম বেশি লাগবে, খরচ বেশি লাগবে, টাইম না খরচ বেশি লাগবে। কেন, তার কারণ দেখ আমার এই কন্টেনারের মধ্যে আছে হচ্ছে আমার কতগুলো আয়ন, টোটাল 4খানা আয়ন, 4খানা, এটা 3খানা, এটা 1খানা, 4খানা। যদি আমি ভাবি এটা একটা তাহলে এটার রেসপেক্ট এটা 4খানা, যদি আমি ভাবি এটা 100টা তাহলে এটার রেসপেক্ট 400খানা হবে। তাহলে এখানে আমার কত হচ্ছে ভাই, এটা যদি 100 এটা হবে কত 2 আর 1 3 তার মানে 300খানা, এটা যদি আমার 1খানা তাহলে হচ্ছে কত 2 আর 1 3 তার মানে 3খানা। বুঝতে পারছি, হ্যাঁ ভাই বুঝতে পারছি। দেখ এই কন্টেনারে আছে আমার 4খানা আয়ন, এই কন্টেনারে আছে আমার 3খানা আয়ন। আমি তো 2 মাস আগে ইলেকট্রোকেমিস্ট্রি পড়া হয়ে গেছে, ইলেকট্রোকেমিস্ট্রিতে দেখেছিলাম যেখানে আমার নাম্বার অফ আয়ন বেশি হয় সেখানে আমার কন্ডাক্টেন্সও বেশি হয়। এই জিনিসপত্র আমি পড়েছি, পরিবাহিতা আমার তো সেখানে বেশি হয়। তার মানে কী হবে বলতো, আমি মেজার করব যে কন্টেনারে দেখবো হচ্ছে আমার পরিবাহিতা বেশি হচ্ছে সেখানে আমি বুঝবো নাম্বার অফ আয়ন বেশি, নাম্বার অফ আয়ন বেশি মানে আমি কী বুঝবো, হ্যাঁ ভাই স্বাভাবিকভাবেই তাহলে এইটাতে আমার যেহেতু থার্ড ব্র্যাকেটের বাইরে সিএল3 থাকবে, নাম্বার অফ আয়ন বেশি পাবো, তাহলে এখানে আমার এই ফর্মুলাটা হবে, ওখানে আবার অন্য ফর্মুলাটা হবে। এটা আমি ইলেকট্রোকেমিক্যাল মেজারমেন্ট করেও করতে পারি, কেমিক্যালিও করতে পারি। তাহলে নোট বলে জাস্ট লিখে রাখি একটা লাইন, ব্যাপারটা তুই বুঝে গেছিস এবং খাতার মধ্যে এতক্ষণ যেগুলো যেগুলো বললাম লিখেও রেখেছিস। চল তাহলে নোট বলে লেখ, নোট বলে লিখছিস ইলেকট্রনিক কন্ডাক্টেন্স, ইলেকট্রনিক কন্ডাক্টেন্স, ইলেকট্রনিক কন্ডাক্টেন্স ইলেকট্রনিক কন্ডাক্টেন্স। চল এক কাজ কর, এটাকে নাম দিয়ে দে সিস্টেম 1। সিস্টেম 1 বলতে এই পার্টটা, অ্যাকোয়াস সলিউশনের পার্টটা, অ্যাকোয়াস সলিউশন বানানোর পরে যে পার্টটা আছে এটা তুই নাম দিয়ে দে সিস্টেম 1। আর ওখানে অ্যাকোয়াস সলিউশন বানানোর পরে যে পার্টটা আছে ওটা নাম দিয়ে দে সিস্টেম 2। অ্যাকোয়াস সলিউশন বানানোর পরে বলছি, প্রেসিপিটেট বানানোর পরে নয়, ঠিক আছে? অ্যাকোয়াস সলিউশন বানানোর পরের পার্টটার নাম দিয়ে সিস্টেম 1, ওটার নাম দিয়েছি সিস্টেম 2। তাহলে লিখছিস খাতার মধ্যে ইলেকট্রনিক কন্ডাক্টেন্স সিস্টেম 1-এর বেশি হবে, বেশি হবে, বেশি হবে কারণ আয়ন সংখ্যা বেশি, কারণ আয়ন সংখ্যা বেশি। ব্যাপারটা বোঝা গেল? আয়ন বেশি হবে কারণ আয়ন সংখ্যা বেশি। এটাকে ভিভিআই দিয়ে মার্ক করে রাখ, এখান থেকে কোশ্চেন কীভাবে আসবে দেখবো। তোকে 3-4টে মলিকিউল দিয়ে বলবে ভাই এদের আয়নিক কন্ডাক্টেন্সের অর্ডার কী হবে, আমি দেখবো ভাই যেখানে নাম্বার অফ আয়ন বেশি সেখানে আমার কন্ডাক্টেন্সও বেশি হবে স্বাভাবিক হবে। ঠিক আছে, লিখেছি, এটা মার্ক করে রাখলাম। এটা থেকেও কোশ্চেন আসে, পরে এবার যেটা দেখাবো সেটা থেকেও কোশ্চেন আসবে। লেখ কোশ্চেন, লেখ। কোশ্চেন লিখতে হবে না স্যার, কোশ্চেন লিখতে হবে না, তুই জাস্ট হ্যাশট্যাগ দিয়ে লিখে রাখ। কোশ্চেনটা তোর বইয়ের মধ্যেই আছে, অ্যান্সারও বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে, আমি ওখান থেকে মার্ক করবো। তাহলে চল এখন ব্যাপারটাকে বুঝি জাস্ট। তোর কাছে তো দুখানা আবার একই কোশ্চেন, আমার দুখানা কন্টেনারে দুখানা আলাদা আলাদা মলিকিউল আছে, কীরকম কীরকম মলিকিউল। চল একটা কন্টেনারে আছে হচ্ছে আমার এই মলিকিউলটা, একটা কন্টেনারে আমার আছে হচ্ছে CONH3 হোল 6 Cl2। এই ভাই দুখানা যেগুলো ছিল ওগুলোই ঠিক ছিল,
চল একটা কন্টেনার আছে, CO NH3 হোল 5 Br SO4 আর এটাতে আছে ধর হচ্ছে আমার CO NH3 হোল 5 SO4 Br, দুখানা কন্টেনার, দুখানা আলাদা আলাদা মলিকুল আছে, ঠিক আছে। SO4 এর চার্জ হচ্ছে -2 হয়। SO4 হচ্ছে, আমার তো সিলেবাস যদি এই জিনিসটা নেই, ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড মানে কি, যারা হচ্ছে ভাই সিচুয়েশন ওয়াইজ ওদের ডেন্টিসিটি চেঞ্জ করে ফেলতে পারে, অবশ্যই ভাই তারা হচ্ছে আমার ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। ধর আমার দুখানা কন্টেনার, দুখানা এই মলিকুল আছে, তোকে বলেছে ভাই এদেরকে তুই কেমিক্যালি সেপারেট করবি, কেমিক্যালি সেপারেট করবি। দেখ এটাকে তুই যদি ইলেকট্রনিক্যালি সেপারেট করিস তুই সেম নাম্বার অফ আয়নই পাবি। দেখ এখান থেকে এই মলিকুলটাকে যদি আমি ভাই অ্যাকোয়াস সলিউশন বানাই, তাহলে চল এটাকে আমি অ্যাকোয়াস সলিউশন বানালাম, তাহলে এটাকে আমি বানিয়ে দিলাম অ্যাকোয়াস সলিউশন, ওটাকেও তুই বানাচ্ছি অ্যাকোয়াস সলিউশন। বল দেখি ভাই এখান থেকে কী আয়ন পাবি, এই মলিকুলে কী থেকে কী কী আয়ন পাবি অ্যাকোয়াস সলিউশনে, বল। এটার নাম কি, এটা তুই দেখেছিস কোথাও এনে দিনে? সবাইকেই বলছি এই ধরনের কি দেখেছিস? দেখেছিস তো এই ধরনের মলিকুল? এই মলিকুলকে আয়নে ভাঙলে কী কী আয়ন পাই? আর SO4 2- এক্স্যাক্টলি। তাহলে এখান থেকে কী পাবো? SO4 -2 একটা পেলাম, আর অন্য পার্টটা আমার কী হবে বল? যেরকম আছে থাকলো, আর মাথায় +2, তাহলে CO NH3 হোল 5 Br মাথায় +2। এটা তোর খাতায় আঁকা হয়ে গেছে। ওই কন্টেনারে যাই, ওখানে আমি অ্যাকোয়াস সলিউশন বানালাম, কী কী আয়ন পাবো বল? এখানে কী কী আয়ন পাবো? Br- এক্স্যাক্টলি। আর অন্য পার্টটা মাথায় হচ্ছে আমার +1, তাহলে CO NH3 হোল 5 SO4। এই দুখানা আয়ন আমি তুই পেয়েছি। দেখ দুখানা কন্টেনারই নাম্বার অফ আয়ন সেম, ইলেকট্রনিক্যালি আমি সেপারেট করতে পারবো না। এবার এখানেও দুটো ওখানেও দুটো, স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি ইলেকট্রনিক্যালি আমি সেপারেট করতে পারছি না। এইবার আমি তাহলে কী করবো? কেমিক্যালটাই হচ্ছে সহ্যটা ভালো। চল দেখা যাক, শুরু করা যাক কীভাবে করছি। দেখ এই কন্টেনারের মধ্যে আমার Br- আছে, এই কন্টেনারের মধ্যে আমার কী আছে ভাই? Br-। এবার আমি আলাদা আলাদা কালির পেন ইউজ করবো, তুইও আলাদা আলাদা কালির পেন এই জন্যই আনিস। চল আমি দুখানা কন্টেনারের মধ্যে, চল এটার মধ্যে সাপোজ দিলাম কি, দুখানা কন্টেনারের মধ্যে সেম রিয়েজেন্টই দেবো। আমি তুই অলরেডি ভাই কেমিস্ট্রিতে অর্গ্যানিকে প্রচুর করেছি এই ধরনের জিনিস, পৃথকীকরণ করে এই ধরনেরই করতাম। আমি ওর মধ্যেও দিলাম ধর হচ্ছে আমার AgNO3, এর মধ্যেও দিলাম হচ্ছে আমি AgNO3 সিলভার নাইট্রেট, এর মধ্যে দিলাম AgNO3, এর মধ্যে দিলাম হচ্ছে আমি AgNO3। দেখ ভাই Cl- থাকলে AgNO3 রিয়াকশন করে আমার AgCl বানায়। এখানে আমার কি আছে? Br-, তাহলে AgNO3 রিয়াকশন করে কি বানাবে? AgBr এর প্রেসিপিটেট বানাবে। AgBr সিলভার ব্রোমাইড, সিলভার ব্রোমাইডের কালার কি? দেখ ভাই এখানে ছিল 1 ইকুইভ্যালেন্ট, আমার এখানে ইকুইভ্যালেন্ট নিয়ে দরকারই পড়বে না। কেন দরকার পড়বে না? কারণ এখানে তো Br- নেই, এখানে তো ওই রিয়াকশনটাই হবে না। তাহলে এখানে আমার AgBr এর প্রেসিপিটেট পাবো, এখানে কিন্তু আমি AgBr এর প্রেসিপিটেট পাবো না। কালার অবশ্যই থাকতে হবে, এরকম তো না যে কালারলেস প্রেসিপিটেট পাচ্ছি, কালার আছে বলে এই ধরনের রিয়াকশনে চুজ করেছি। AgBr এর কালার লেখ নিচে হলুদ, AgBr এর কালার লিখলি নিচে হলুদ, ঠিক আছে। AgBr এর কালার হচ্ছে আমার কি? হলুদ, বোঝা গেল? তার মানে দেখ আমি বলে ফেলতে পারবো এইবার, তাহলে যেই আমি একটা কন্টেনারের মধ্যে দেখলাম কি আমার ইয়েলো কালারের প্রেসিপিটেট পাচ্ছি, আমি কি বলতে পারবো ভাই? হ্যাঁ ভাই, তার মানে ওর মধ্যে আমার Br- ছিল। Br- থাকবে কখন? যদি আমার থার্ড ব্র্যাকেটের বাইরে Br থাকে, থার্ড ব্র্যাকেটের বাইরে Br থাকবে, তার মানে ওই কন্টেনারে আমার এই মলিকুলটা আছে, আর অন্য কন্টেনারে দেখ থার্ড ব্র্যাকেটের বাইরে Br নেই, তাহলে অন্য কন্টেনারে আমার এই মলিকুলটা আছে। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝে গেছি। চল Br- দিয়ে দেখালাম। এবার আমি কালির পেনটা চেঞ্জ করছি, ধর আমি AgNO3 না, ধর আমি অন্য কাউকে দিয়ে রিয়েকশন দেখাতে পারি। কাকে দিয়ে দেখাবো? তাহলে আমি দেখাবো হচ্ছে, আমি কিন্তু ওই কন্টেনারের মধ্যে আর অ্যাড করছি না। আমি তোকে বলছি কি ভাই, অ্যাকোয়াস সলিউশন বানানোর পরে তোর কাছে আরও একটা মেথডও ছিল। আমি তো Br- নিয়ে খেললাম, আমি যদি SO4- নিয়ে খেলতাম, যদি SO4- নিয়ে খেলি তাহলে কী হবে? এই রিয়াকশানটা তুই ক্লাস 11 মনে করেছিস, প্র্যাকটিক্যালে পড়েছিস। ও বেরিয়াম ক্লোরাইড ধর পাঠালি তুই, এর মধ্যেও পাঠালি কাকে? বেরিয়াম ক্লোরাইড, ওর মধ্যেও পাঠালি কাকে ভাই? বেরিয়াম ক্লোরাইড, বুঝলি? হ্যাঁ ভাই বুঝেছি। তাহলে ওর মধ্যে পাঠাচ্ছি বেরিয়াম ক্লোরাইড, ওর মধ্যে পাঠাচ্ছি বেরিয়াম ক্লোরাইড। কী হবে বলতে? এখানে BSO, এক্স্যাক্টলি বেরিয়াম সালফেটের প্রেসিপিটেট এখানে পাবো, ওখানে তো আর ওরকম হয় না, এখানে আর কিছু হবে না। তার মানে কি বলতো, এইবার এখানে আর কিছু পাচ্ছি না, এখানে আমি পাবো কি? বেরিয়াম সালফেটের প্রেসিপিটেট, BaSO4। বেরিয়াম সালফেটের কালার কি? লিখে রাখ নিচে, হোয়াইট প্রেসিপিটেট। বেরিয়াম সালফেটের হোয়াইট প্রেসিপিটেট, বেরিয়াম সালফেটটা হচ্ছে আমার হোয়াইট প্রেসিপিটেট। এই ধরনের কোশ্চেন কিন্তু উচ্চ মাধ্যমিকে আসে। বেরিয়াম সালফেটের হোয়াইট প্রেসিপিটেট, আর এখানে আমার কি হলো? AgBr এর ইয়েলো প্রেসিপিটেট। তাহলে দুখানা আলাদা আলাদা কালির পেন দিয়ে করলাম, তার মানে কি দুখানা আমি আলাদা আলাদা রিয়াকশন করেছি কোন কন্টেনারে? অ্যাকোয়াস সলিউশন বানানোর পরে। এরকম নয় যে আমি মিক্সার বানিয়ে দিয়েছি,
AgNO3 BaCl2 সবাইকে আমি একসাথে অ্যাড করিনি, বুঝতে পেরেছিস তো? দুখানা আলাদা আলাদা পসিবিলিটি ছিল, আমি দুখানা আলাদা জিনিস করলাম, বোঝা গেছে? তাহলে এই ধরনের কোশ্চেন তো পরীক্ষাতে আসবে, ক্লিয়ার, বোঝা গেল? চল বই বার করি, বইয়ের মধ্যে মার্ক করো। হ্যাঁ, যে কোনো একটা করলেই হবে। যদি আমি দেখি ভাই বাইরে আছে SO4-2, তাহলে আমি কখন এটা করতে পারি, ঠিক আছে? আমি বুঝে যাবো ভাই, সিচুয়েশন ওয়াইজ বুঝতে পারবো। চল একটা কোশ্চেন লেখ, কোশ্চেন লেখ। চল এই বছরেরই কোশ্চেনই বলছি। লাইক একটি কোঅর্ডিনেশন কম্পাউন্ড, একটি কোঅর্ডিনেশন কম্পাউন্ড CO মানে কোবাল্ট, Cl3.4NH3, একটি কোঅর্ডিনেশন কম্পাউন্ড COCl3.4NH3 কে উত্তপ্ত করা হলে, COCl3.4NH3 কে উত্তপ্ত করা হলে অ্যামোনিয়া নির্গত হয় না, উত্তপ্ত করা হলে অ্যামোনিয়া নির্গত হয় না, ফুল স্টপ দিয়ে লিখছিস। কিন্তু AgNO3 দ্রবণের সাথে বিক্রিয়ায়, কিন্তু AgNO3 দ্রবণের সাথে বিক্রিয়ায় কিন্তু AgNO3 দ্রবণের সাথে বিক্রিয়ায় সাদা বর্ণের AgCl ব্র্যাকেটে লেখ 1 ইকুইভ্যালেন্ট, 1 সমতুল্য, ঠিক আছে, 1 সমতুল্য, ব্র্যাকেটে 1 সমতুল্য, ব্র্যাকেট ক্লোজ করে উৎপন্ন হয় লেখ কোঅর্ডিনেশন যৌগটির সঠিক সংকেত লেখো, কোঅর্ডিনেশন যৌগটির সঠিক সংকেত লেখো এবং IUPAC নাম লেখো। ভাব দেখি, একটু চেষ্টা কর। হ্যাঁ বল। হ্যাঁ তাই তো বললাম।
হচ্ছে কিছু? হ্যাঁ কি হচ্ছে বলতো ফর্মুলাটা? একটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে COCl2 তারপর অ্যানায়নটা হচ্ছে Cl.4NH3। আচ্ছা দেখ, তোকে কোশ্চেনে বলেছে হচ্ছে তোর কাছে একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড আছে যার ফর্মুলা থেকে ওপর ওপর বলেছে, মানে এম্পেরিক্যাল ফর্মুলা বলে দিয়েছে এই ধরনের কিছু। কি বলেছে? CO তারপরে Cl3 তারপর .4NH3 হচ্ছে ওপর ওপর ফর্মুলা। এখন যে মলিকুলটা আছে সেখানে বলেছে এটাকে হিট করলে কোনো NH3 পাস না। হিট করলে NH3 পাস না, তার মানে কি? তার মানে ক্লাস 10-এ বা 11-এ পড়েছিলাম একটা জিনিস, তোর কাছে ধরা হচ্ছে CuSO4.5H2, মনে আছে? CuSO4.5H2, এটার কালার কি হতো বলতো? নীল। এটাকে যদি হিট করতিস কি হতো বলতো? কালারলেস হয়ে যেত। তার কারণ কি পড়েছিলি ক্লাস 10-এ? CuSO4+5H2 এটা আলাদা হয়ে যেত। এটা তুই পড়েছিলি ক্লাস 10-এর রিয়াকশন, পড়েছিলি ভাই এই জিনিসটা? তুই পড়েইছিলি CuSO4.5H2 হিট করলে আমার কি হচ্ছে? হিট করলে যেটা হয় ভাই, H2 আমার ভিতর থেকে বাইরে বেরিয়ে চলে আসে, মানে স্ট্রাকচার থেকে আলাদা হয়ে যায় পুরোপুরি। এইবারে এই কোশ্চেনে কি বলেছে তোর কাছে যেটা আছে সেটাকে হিট করলে তুই কোনো সেপারেট অ্যামোনিয়া মলিকুল পাস না। পাস না মানে কি? পাস না মানে তোর ভাই কোশ্চেনে যে মলিকুলটার কথা তোকে বলেছে সেই মলিকুলের মধ্যে .NH3 বলে কোনো NH3 নেই। এটাই আমি বুঝলাম। কেন বুঝলাম? কারণ হিট করলে আমি NH3 আলাদা পেয়ে যেতাম যদি আমার ডট ফর্ম্যাটে থাকতো। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে আমার যে মলিকুলটা এখানে হবে, ফর্মুলা যেটা আছে ওর মধ্যে .NH3 কিছুই নেই। তাহলে যে NH3গুলো আছে সব আমার কোথায় আছে? তাহলে NH3 তো আমার অ্যানায়নও নয় ভাই, তাহলে NH3 আমার সব কোথায় থাকবে? থার্ড ব্র্যাকেটের মধ্যে আমার তো থাকবে। তাহলে আমি কি বুঝলাম? সব NH3 আমার চলে যাবে কোথায়? থার্ড ব্র্যাকেটের মধ্যে। আর ভাই কোবাল্ট ছাড়া তো কোনো মেটালই নেই, তাহলে কোবাল্ট হচ্ছে আমার ভিতরে গেল, NH3 আমার কতগুলো হলো? ভিতরে 4খানা। এত অবধি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, বুঝে গেছি। এইবারে বাকি পার্টটার দিকে আমাকে একটু নজর দিতে হবে যে কোথায় কতগুলো সিএল যাবে, কোথায় কতগুলো সিএল যাবে, এইখানে কটা সিএল যাবে, বাইরে কটা সিএল যাবে, সেটা আমি কীভাবে নজর দেবো? দেখ তোকে তারপরে বলেছে যে ভাই এটাকে AgNO3 দিয়ে ট্রিট করলে তুই কত ইকুইভ্যালেন্ট AgCl পাস? 1 ইকুইভ্যালেন্ট AgCl পাস। 1 ইকুইভ্যালেন্ট AgCl মানে কি? আমার থার্ড ব্র্যাকেটের বাইরে নিশ্চয়ই আমার একখানা সিএল ছিল, যেটাই আমার একখানা সিএল মাইনাস দেবে সেটাই আমার 1 ইকুইভ্যালেন্ট AgCl দেবে। তার মানে কি বুঝলাম? থার্ড ব্র্যাকেটের বাইরে আমার ছিল হচ্ছে কি একখানা সিএল, তাহলে বাকি দুখানা সিএল কোথায় ভাই? ভিতরে। ব্যাস, খেলা শেষ। এই হচ্ছে আমার ফর্মুলা, CnH3O4 Cl2Cl। কোঅর্ডিনেশন নাম্বার দিয়ে কোনো বিচার করার প্রশ্ন আসছে না, সব বাদ দে, ঠিক আছে? তো কোঅর্ডিনেশন নাম্বার 7-8ও আসতে পারে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তাহলে আমার কী হলো? তাহলে এই হচ্ছে আমার মলিকুল। কীভাবে করলাম? অ্যামোনিয়া আমার হিট করলে বেরোবে না, তার মানে কি অ্যামোনিয়া আমার ডট ফর্ম্যাটে নেই, অ্যামোনিয়া আছে হচ্ছে আমার থার্ড ব্র্যাকেটের মধ্যে। আর সিএল আমি কি বুঝলাম ভাই? 1 ইকুইভ্যালেন্ট AgCl পাচ্ছি, তার মানে আমি কি হচ্ছে ভাই? সিএল আমি পাবো তার আগে স্টেপে একখানা সিএল মাইনাস। একখানা সিএল মাইনাস কীভাবে পাবো? যদি আমার থার্ড ব্র্যাকেটের ঠিক বাইরে একখানা সিএল থাকে, তাহলে একখানা সিএলকে বাইরে দিলাম, তাহলে বাকি দুখানা সিএল কোথায়? ভিতরে। তাহলে হচ্ছে আমার মলিকুলটা। IUPAC নাম তো আমি দিয়ে করতে পারবো, অক্সিডেশন নাম্বার বার করি, আমি আর বলছি না। IUPAC নাম আমি আর বলবো না, ঠিক আছে? বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে হচ্ছে আমার এই মলিকুলটা, এই হচ্ছে আমার কোশ্চেনটার অ্যান্সার। তাহলে এই ধরনের কোশ্চেন আরও বই থেকে মার্ক করবো, তারা খাতায় জল হেডিং দে। একদম কোঅর্ডিনেশন পার্টের শেষ পার্টে চলে এসে 5 মিনিট আছে কোঅর্ডিনেশন পড়তে। লেখ ফাইনাল পার্ট, হেডিং দে, লেখ কালার, COLOR, কালার, কালার মানে বর্ণ, ঠিক আছে? কালার ব্র্যাকেটে, ব্র্যাকেটে আগে লেখ তারপরে সব বলবো। কালার লিখেছিস, ব্র্যাকেটে লিখবি DD ট্রানজিশন, DD ট্রানজিশন এর দরুন। কালারের পরে ব্র্যাকেটে লিখছিস কি? DD ট্রানজিশনের দরুন। কালারের পরে ব্র্যাকেটে লিখলাম কি? DD ট্রানজিশনের দরুন। DD ট্রানজিশনের দরুন, ঠিক আছে? চল শুরু করা যাক। দেখ ভালো করে দেখবো। দেখ আমি তুই অলরেডি ভাই কালার কেমিস্ট্রি নিয়ে কিছুই আমি তুই জানি না, কোনো মলিকুলের কালার কেন হয়, কী জন্য হয়, কিছুই জানি না। ক্লাস 11-এর শুরুতে তুই যখন পড়েছিলি অ্যাটমিক স্ট্রাকচার, হয়তো তখন তুই কিছুটা কালারের পার্ট দেখেছিলি। ওই যে ভাই তোর ছিল লাইম্যান, বামার, পার্সেন, ব্র্যাকেট, ফান্ড, এইগুলো তোর ক্লাস 11-এর একদম শুরুতে ছিল। তো আমি তুই তো এখন ভাই কোঅর্ডিনেশন কম্পাউন্ড পড়লাম। কোঅর্ডিনেশন কম্পাউন্ড পড়ার পরে আমি তুই দেখ এটাও দেখেছি ক্রিস্টাল ফিল্ড থিওরি ওয়াইজ আমার কী হচ্ছে বেসিক্যালি, ক্রিস্টাল ফিল্ড থিওরি ওয়াইজ লিগ্যান্ডের প্রেজেন্সে আমার তোর কী হয় ভাই? লিগ্যান্ডের প্রেজেন্সে ডি অরবিটালগুলো স্প্লিট করে যায়। সেই স্প্লিটিংটা আমার কী হতে পারে? অক্টাহেড্রালের নিচে 3খানা উপরে 2খানা, টেট্রাহেড্রাল নিচে 2খানা উপরে 3খানা। স্কোয়ার প্ল্যান আমার তো সিলেবাসে নেই, তাও দেখেছিলাম ক্লাসের মধ্যে। তাহলে ডি অরবিটাল সোজা কথা স্প্লিট হয়ে যায়, আমি তুই জানি। চল আমি অক্টাহেড্রাল ধরেই এগোচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার এনার্জির অ্যাক্সিস,
ধর আমার এরকম 3 নিচে 3 উপরে 2তে আমার স্প্লিট হবে, তো আমি তুই জানি ভাই এই প্রত্যেকটা হচ্ছে আমার ডি অরবিটাল। হ্যাঁ একদম এক্স্যাক্টলি আমার এই জিনিসটা জানা আছে। তাহলে ভাই মেটালের ডি অরবিটাল হচ্ছে আমার স্প্লিট করে গেছে। ধর ভাই ডি এর ধর আমার এখানে ধর একটা ইলেকট্রন আছে, ডি আচ্ছা ডি এর ধর আমার এখানে ধর একখানা ইলেকট্রন আছে, ধর আমার একখানা ইলেকট্রন আছে। এইবারে আমার কি হচ্ছে, ধর কোঅর্ডিনেশন কম্পাউন্ডটাকে রাখা আছে, মানে কি ভাই ওর মধ্যে ডি অরবিটাল স্প্লিট করেছে। এখন আমার কম্পাউন্ডের মধ্যে সবার ফার্স্টে কোন কালার নয় কোন লাইট পড়া পসিবল, ভিজিবল লাইট, যে লাইটটা আমি তুই দেখতে পাচ্ছি ভিজিবল লাইট। ভিজিবল লাইটের মধ্যে আমার তোর কী কী থাকে, ভিজিবল লাইটের মধ্যে আমার থাকে হচ্ছে বেসিক্যালি দেখ এই যে ভিজিবল লাইট, তুই ফিজিক্সে পড়েছিস ভিজিবল লাইট মানে আমার কি বেসিক্যালি ভিভ জিওর। হ্যাঁ ভাই ভিভ জিওর মনে পড়ে, ভিভ জিওর, হ্যাঁ ভাই মনে পড়ছে ভিভ জিওর। ভিভ জিওর ভায়োলেট, তারপরে ভাই চলছে এরকম হচ্ছে গিয়ে ওখানে আমার কী হবে ভাই গ্রিন হবে, তারপরে হচ্ছে আমার গিয়ে কী হবে ভাই রেড হবে, তাই না? ভিভ জিওরের রেঞ্জ এই তো আমার ভাই ভিভ জিওর। আচ্ছা বলতে কি ভিভ জিওরে আমি যত ভায়োলেট থেকে রেডের দিকে যাব তত আমার কি হয় ওয়েভ লেংথ বাড়ে না কমে? ওয়েভ লেংথ হচ্ছে আমার কমে, এক্স্যাক্টলি ওয়েভ লেংথকে ল্যামডা ডিনোট করে হচ্ছে আমার কমবে। এনার্জি আমার বাড়ে না কমে? এনার্জি কমে, ওয়েভ লেংথ কমলে এনার্জিও কমে। ফার্স্ট অফ অল ওয়েভ লেংথ কমে না ভাই, ভায়োলেট থেকে রেডে গেলে আমার ওয়েভ লেংথ হচ্ছে বাড়ে, তরঙ্গ দৈর্ঘ্য আমার বাড়ে। ভায়োলেট থেকে রেডে গেলে আমার ওয়েভ লেংথ বাড়ে। এগুলো ভাই ফিজিক্সের পার্ট। রেড লাইটের আমার ওয়েভ লেংথ বেশি হয়, এই জন্য তুই ছোটোবেলা একটা কোশ্চেন পড়তিস ট্রাফিক লাইটে কেন লাল আলো ইউজ করা হয়, কেন বেগুনি আলো ইউজ করা হয়, সব কোশ্চেন ছোটোবেলা পড়েছিলি। যাই হোক চল, এই হচ্ছে আমার ওয়েভ লেংথ বাড়ে, তাহলে আমি ভায়োলেট থেকে রেডের দিকে গেলে আমার ওয়েভ লেংথ বাড়বে। ওয়েভ লেংথ বাড়লে আমার এনার্জি বাড়ে না কমে? ওয়েভ লেংথ বাড়লে এনার্জি আমার বাড়বে, তাই তো? কেন বাড়বে? ফিজিক্স সবারই এখানে সাবজেক্ট, ফিজিক্স তো সবারই সাবজেক্ট, তারপরেও এই জিনিস যদি ভুল করিস আমার আর কি বলার আছে বল তাহলে। ই এনার্জি ভাই, এনার্জি আর ওয়েভ লেংথের রিলেশন কি? ই ইকুয়ালস টু এইচ.সি বাই ল্যামডা। তাহলে দেখতে পাচ্ছি এখানে জল করছি ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে তারপরেও কেন যে বাড়বে বলেছি আমি জানি না ভাই, দেখতে পাচ্ছি এখানে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে ওয়েভ লেংথ বাড়লে আমার এনার্জি কমবে। তাহলে ভাই এখানে আমার কী হবে, এনার্জি হচ্ছে আমার কম। বুঝে গেছিস? না বোঝার মতন কিছুই নেই। তাহলে এনার্জি বাড়লে আমার ওয়েভ লেংথ কমবে। এইবারে ধর আমি কী ফেলছি, সাপোজ আমি এর মধ্যে ফেললাম ভিজিবল লাইট। ভিজিবল লাইট মানে কি, আমি পুরো ভিভ জিওরের রেঞ্জটাকে ধর আমি এর মধ্যে ফেলেছি। স্বাভাবিকভাবেই প্রত্যেকের আমার এনার্জির গ্যাপ আমার আলাদা হবে, স্বাভাবিকভাবেই এনার্জির গ্যাপ আলাদা হবে, প্রত্যেকটা লাইটের আমার এনার্জির গ্যাপ হয় আলাদা। এইবারে ধর আমার এই যে ভাই স্প্লিটিংটা, এই স্প্লিটিংটা আমার কার উপর ডিপেন্ড করে? এই স্প্লিটিংটা আমার ডিপেন্ড করে হচ্ছে লিগ্যান্ডের উপর ডিপেন্ড করতে পারে। যে লিগ্যান্ড যত ভালো স্প্লিট করে সেই লিগ্যান্ডকে বলা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আর যে লিগ্যান্ড ভাই খারাপ স্প্লিট করে তাকে বলা হচ্ছে আমার উইক ফিল্ড লিগ্যান্ড। মেটালের উপরও ডিপেন্ড করে, কারণ আমি কোবাল্টের কেস দেখেছি, কোবাল্ট নিজেই আমার স্ট্রং ফিল্ড হতে পারে, কোবাল্ট নিজেই আমার উইক ফিল্ড হতে পারে। তাহলে ভাই যে লিগ্যান্ড যত ভালো স্প্লিট করে, যে মেটাল নিজেই যত ভালো স্প্লিট করে, তাদের জন্য ওটা হচ্ছে গ্যাপটা বেশি হয় স্বাভাবিকভাবেই। গ্যাপ বেশি হলে আমার কী হবে, এনার্জির গ্যাপটাও আমার বেশি। আর যত স্প্লিটিং হবে হচ্ছে আমার খারাপ, তত আমার কী হবে, গ্যাপ হচ্ছে আমার কম হবে, স্বাভাবিকভাবে এনার্জির গ্যাপ হচ্ছে আমার কম হবে। বুঝেই গেছি। তাহলে দেখ ভালো করে বুঝছি, যেখানে আমার গ্যাপ বেশি সেখানে আমার এনার্জির ভ্যালু বেশি, যেখানে আমার গ্যাপ বেশি সেখানে আমার এনার্জির ভ্যালু বেশি। এইবারে ধর আমি ভিভ জিওর ফেলছি, তার মানে কি আমার এখানে আলাদা আলাদা ওয়েভ লেংথের সব লাইটগুলো আছে, তাই তো ভাই দৃশ্যমান আলো বা ওয়েভ ভিজিবল লাইট মানে আমার কি, আমার এর মধ্যে আলাদা আলাদা ওয়েভ লেংথের সব লাইটগুলো আছে। এইবারে সাপোজ এদের মধ্যে ধর আমি এখানে যে ভিভ জিওর ফেললাম, এখন এদের মধ্যে ধর আমার অরেঞ্জের করেসপন্ডিং যে ওয়েভ লেংথটা সেটা হচ্ছে ধর আমার এই ডি অরবিটালের স্প্লিটিংটার সাথে ম্যাচ করেছে। অরেঞ্জের করেসপন্ডিং যে ওয়েভ লেংথটা সেটা ধর আমার এই ডি অরবিটালের যে এনার্জির গ্যাপটা হয়েছে স্প্লিটিংয়ের পর তার সাথে ধর আমার ম্যাচ করেছে। এই স্প্লিটিংয়ের গ্যাপটা কার উপর ডিপেন্ড করবে? লিগ্যান্ডের উপর ডিপেন্ড করতে পারে, মেটালের উপর এইমাত্র বলছিলাম স্ট্রং উইকের উপর ডিপেন্ড করবে। তাহলে এই যে ভাই ধর অরেঞ্জের সাপোজ আমি ভাবলাম কি এর সাথে ম্যাচ করেছে, যদি আমার অরেঞ্জের সাথে ম্যাচ করে তাহলে ক্লাস 11-এ তুই পড়েছিলি হচ্ছে বোর মডেল, ওখানে তুই পড়েছিলি কি ভাই, এনার্জি অ্যাবজর্ব করে আমার ইলেকট্রন নিচ থেকে উপরে যায়। এক্স্যাক্টলি এই জিনিসটা আমার এখানেও হবে, এনার্জি অ্যাবজর্ব করে আমার ইলেকট্রন নিচ থেকে উপরে যাবে। কোন উপরে? দেখ ভাই ডি এর মধ্যেই তো স্প্লিট হয়েছে, তাহলে ডি এর মধ্যেই নিচ থেকে উপরে যাবে, ডি এর মধ্যেই নিচ থেকে উপরে আমার যাবে। বুঝতে পেরেছিস? ডি এর মধ্যেই আমার নিচ থেকে উপরে গেল। কোনটা অ্যাবজর্ব করবে ভাই? গ্যাপটা আমার যার সাথে রিলেটেবল হবে তার সাথে অ্যাবজর্ব করবে। ধর আমার যদি এটা ভায়োলেটের সাথে হয়, মানে ভায়োলেটের যে এনার্জির গ্যাপ তার সাথে যদি রিলেটেবল হয়, তাহলে আমার ভাই ভায়োলেটের লাইটটাকে তখন অ্যাবজর্ব করে নেবে ভিভ জিওরের মধ্যে। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝে গেছিস। তাহলে ভাই আমার ধর এখানে আমি কাকে বললাম, আমি ধর এখানে ভেবেছি অরেঞ্জটাকে আমার অ্যাবজর্ব করলো। তাহলে অরেঞ্জটাকে যদি আমার অ্যাবজর্ব করে তাহলে এখন এর মধ্যে দিয়ে পাস হয়ে যাবে কোনটা? অরেঞ্জ অ্যাবজর্ব করে আমার ইলেকট্রন নিচ থেকে চলে গেল হচ্ছে আমার উপরে। বুঝতে পারলি? অরেঞ্জ অ্যাবজর্ব করে আমার ইলেকট্রন চলে গেল নিচ থেকে উপরে। বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে। তাহলে ভাই এর মধ্যে বাকি পড়ে থাকলো কোন পার্টটা? তাহলে কোন পার্টটা আর অ্যাবজর্ব হয়নি? অ্যাবজর্ব হয়নি হচ্ছে দেখ আমার এই পার্টটা, অ্যাবজর্ব হয়নি হচ্ছে আমার এই পার্টটা। ইয়েলো অরেঞ্জ আমার ভাই অ্যাবজর্ব হয়ে গেছে, তাহলে এই পার্টটা আমার বেরিয়ে চলে গেল ওখান থেকে স্বাভাবিকভাবেই।
আমি পাঠালাম ভাই ভিভ জিওর, অরেঞ্জ আমার অ্যাবজর্ব হলো, তাহলে অরেঞ্জ বাদ দিয়ে বাকি পার্টটা আমার বেরিয়ে চলে যাবে। তো সিম্পল কনসেপ্ট, হ্যাঁ ভাই সিম্পল কনসেপ্ট। এইবারে ধর এটা যেটা বেরিয়ে আসছে তোর, ধর এখানে চোখ আছে ভাই, আমাদের চোখের তো ভাই একটা লিমিটেশন আছে, আমাদের চোখের অপটিক্যাল লেন্সের লিমিটেশন কি, তো যদি ভিভ জিওরের মধ্যে অরেঞ্জটা না থাকে তোর চোখ তখন ওটাকে কী হিসেবে রিড করবে, তোর চোখ তখন ওটাকে রিড করবে হচ্ছে ব্লুয়ের দিকে, ব্লুয়ের দিকের কোনো একটা কালার হিসেবে রিড করবে। এটাকেই বলে হচ্ছে আমার কমপ্লিমেন্টারি কালার। তার মানে কি, যেটাকে অ্যাবজর্ব করলো আমি সেটা দেখতে পাই না, ওর কমপ্লিমেন্টারি একটা কালার দেখতে পাই। এই কমপ্লিমেন্টারি কালারের কোথায় কোথায় আছে, আছে হচ্ছে তুই গুগলে গিয়ে বাড়িতে সার্চ করলেই পেয়ে যাবি, তোকে এখান থেকে এত কোশ্চেন দেবে না। একটা কালার হুইল বলে একটা জিনিস পাবি, কালার হুইল, কালার হুইল দেখবি, কালার হুইল, এটা একটা হুইল আছে, এখানে যদি দেখবি অরেঞ্জ থাকে তাহলে এখানে দেখবি ভায়োলেট বা ব্লু কিছু একটা আছে। তার মানে কি বলতো, যদি আমার কেউ অরেঞ্জ অ্যাবজর্ব করে, এটা এখানে হবে না, এটা হচ্ছে এখানে, অরেঞ্জ যদি কেউ অ্যাবজর্ব করে তাহলে আমি কালারটা দেখতে পাই ভায়োলেট বা ব্লু এর দিকে। সিমিলারলি যদি আমার ওটা ব্লু অ্যাবজর্ব করতো তাহলে আমি দেখতে পেতাম কালারটা অরেঞ্জের দিকে। এইরকম হচ্ছে আমার একটা কালার হুইল আছে, এটাকে বলে কালার হুইলের কনসেপ্ট। বুঝে গেছিস? তার মানে কালার আমি কেন দেখতে পেলাম, তাহলে কালার আমি দেখতে পেলাম দেখ কী জন্য, আমার ভাই এনার্জি কার্ডটা ম্যাচ করলো, আমার দেখ ইলেকট্রন নিচ থেকে উপরে গেল, অ্যাবজর্ব করতে হলে তো এটাই হবে ভাই, এনার্জিটা আমার অ্যাবজর্ব করবে কখন, যদি আমার ইলেকট্রনটা নিচ থেকে উপরে যায়, মানে ইলেকট্রনটা ওই এনার্জিটাকে নিয়ে নিচ থেকে উপরে গেছে। এতটুকু ক্লিয়ার? এটাকেই বলে হচ্ছে আমার কি ডিডি ট্রানজিশন। দেখ ভাই ডি থেকে ডিতে ইলেকট্রন গেল, ডি থেকে ডিতে আমার গেল হচ্ছে আমার ইলেকট্রন, এটাকে আমার কি বলে ডিডি ট্রানজিশন। তার মানে ডিডি ট্রানজিশনের জন্য আমি কালার দেখতে পাবো, ডিডি ট্রানজিশনের জন্য কিন্তু আমি কালার দেখতে পাবো, কোঅর্ডিনেশনের কম্পাউন্ডের কালার আমি ডিডি ট্রানজিশনের জন্যই দেখতে পাই, কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কালার আমি ডিডি ট্রানজিশনের জন্যই দেখতে পাই। এখন তুই ভাব কোন কেসে আমার ডিডি ট্রানজিশন হবে না, কোন কেসে আমার ডিডি ট্রানজিশন হবে না, ঠান্ডা মাথায় একটু এদিকে দেখি। আমার দেখ ডিডি ট্রানজিশন হবে না দুখানা কেসে। একটা ফার্স্ট কেস, দেখ এদিকে তাকা, ডিতে যদি একটা ইলেকট্রন না থাকে, ডি জিরো যদি হয়, ভাই ডিতে ইলেকট্রনই নেই, তাহলে আমার ট্রানজিশন করাবে, ইলেকট্রন তো নেই ভাই, তাহলে ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব কোনো প্রশ্নও নেই, তাহলে ডি জিরো সিস্টেম থাকলে আমার ডিডি ট্রানজিশন হয় না, আমি কালার দেখতে পাই না। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। সেকেন্ড আরেকটা সিস্টেম, দেখ এদিকে তাকা, তাহলে ডি জিরো থাকলে আমি কালার দেখতে পাই না। সেকেন্ড সিস্টেম আরেকটা কি, ধর আমার ডিতে আছে 10টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন, এদিকে তাকা 10টা, ধর আমার আছে হচ্ছে এরকম, এই যে ভাই পুরো 5টা দুটো দুটো করে ভাই 10টা, দেখ 10টা ইলেকট্রন যদি থাকে তাহলে ভাই এদিকে দেখবি এনার্জি অ্যাবজর্ব করে ইলেকট্রন যাবেটা কোথায়, ইলেকট্রন যাওয়ারও তো জায়গা নেই, কারণ প্রত্যেকটাতে আমার দুটো দুটো করে ফিল হয়ে গেছে, স্বাভাবিকভাবে প্রত্যেকটা দুটো দুটো করে ফিল হয়ে গেছে। দেখ যদি আমার সিচুয়েশান এরকম হতো তাহলে এরকম D9, দেখ D9 হলেও কিন্তু আমার ইলেকট্রন চলে যেত, কোথা থেকে ইলেকট্রন এখান থেকে আমার এখানে চলে যেত, ট্রানজিশনটা এখানে হয়ে যেত স্বাভাবিকভাবেই। কিন্তু যখন এবার D10 হয়ে গেল, D10 হলে একটা জায়গাতেও ঘর ফাঁকা নেই, ফাঁকা মানে কি ভাই, অন্তত একটা ঘরে একজন থাকলেও তো আমি চলে যেতে পারতাম ওখানে, সেটাও আমার তো নেই। তাহলে D10 আর D0 এরা থাকলে আমার ডিডি ট্রানজিশন হয় না, আমি কালার দেখতে পাই না। তাহলে নোট বলে আমি লিখে রাখছি কি D0 এবং D10, মারাত্মক ইম্পর্টেন্ট, D0 এবং D10 সিস্টেমে কালার দেখা যায় না, D0 এবং D10 সিস্টেমে কালার দেখা যায় না, যেহেতু ডিডি ট্রানজিশন সম্ভব নয়, যেহেতু ডিডি ট্রানজিশন সম্ভব নয়। যেহেতু ডিডি ট্রানজিশন সম্ভব নয়, বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে না, আমাদের মতন কিছুই বলিনি। তাহলে এই হচ্ছে আমার ডিডি ট্রানজিশনের গল্প। এবার একটা কোশ্চেন লেখ তো, স্কুলের প্র্যাকটিক্যালেও তুই দেখেছিস, স্কুলের প্র্যাকটিক্যালে তুই দেখেছিস K2CR2O7 স্কুলের ল্যাবে দেখেছিস, পটাশিয়াম ডাইক্রোমেট দেখেছিস, পটাশিয়াম ডাইক্রোমেট, কালার কি পটাশিয়াম ডাইক্রোমেটের, কালার কি পটাশিয়াম ডাইক্রোমেটের স্কুলের ল্যাবে যেটা দেখেছিস, তার মানে দেখিস নি পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখেছিস স্কুলের ল্যাবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMNO4, KMNO4 দেখেছিস স্কুলের ল্যাবে, KMNO4 কালার হচ্ছে বেগুনি, এক্স্যাক্টলি KMNO4 কালার হচ্ছে বেগুনি। K2CR2O7 তার মানে দেখিস নি, যখন কালার বলতে পারলে তার মানে দেখিস নি। আচ্ছা বল দেখি KMNO4 এ খাতার মধ্যে লিখছিস KMNO4 তো প্র্যাকটিক্যালেরও কোশ্চেন ভাই, KMNO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আমি ভাই বহুদিন আগে D&D ব্লক আমার রিয়াকশানও মার্ক করা আছে না, KMNO4 K2CR2 সব রিয়াকশান আমার মার্ক করা আছে, তুই বাড়িতে পড়ছিস, ওটা পড়াটা তো নিজের দায়িত্ব। D&D ব্লক তোর নিজের উপর ডিপেন্ড করছে, মেটালার্জিও নিজের উপর ডিপেন্ড করছে, পলিমার নিজের উপর ডিপেন্ড করছে, কেমিস্ট্রি ডেইলির উপর নিজের উপর ডিপেন্ড করছে। আমি ওই চ্যাপ্টারগুলো থেকে বোঝানোর মতন কিছুই নেই, কিচ্ছু নেই। আচ্ছা KMNO4 বলতো ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত, বার কর খাতার মধ্যে। KMNO4 ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত, বার কর খাতায়। KMNO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, জারণ সংখ্যা কত ম্যাঙ্গানিজের, বার কর।
কত আসছে? কত আসছে জানো সংখ্যা? কত আসছে বল? 7 এক্স্যাক্টলি, +7। আচ্ছা ম্যাঙ্গানিজ +7 মানে ইলেকট্রনিক কনফিগারেশন কী বলতো, বার কর দেখি। ম্যাঙ্গানিজ +7 এসে আমি জারণ সংখ্যা শেখাবো না, কেমের পরে কীভাবে আসলো +7। ম্যাঙ্গানিজ +7-এর ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে বল দেখি। আমায় 3s2 3p পর থেকে বলবি, 1s2 বলতে হবে না, আমায় 3s2 3p6 পর থেকে বলবি। আমি বলবো না। ম্যাঙ্গানিজ +7-এর কত আসছে? তাহলে কত আসছে ম্যাঙ্গানিজ +7-এর? হ্যাঁ 3s2 3p6। তারপর বাকিগুলো তার মানে কি হচ্ছে 4s0 3d0, তাই তো? 4s0 3d0 এক্স্যাক্টলি 4s0 3d0। তাই ম্যাঙ্গানিজ +7 ইলেকট্রনিক কনফিগারেশন সবাই বুঝে গেছিস, আমার নতুন করে কিছু বোঝানোর নেই। ম্যাঙ্গানিজের ইলেকট্রনিক কনফিগারেশন ক্লাস 11 থেকে পড়ি, ক্লাস 12-এ কোঅর্ডিনেশনেও পড়েছি, বলেছিলাম পড়তে 30 অব্দি মনে রাখতে, তুই মনে রেখেছিস। তাহলে ম্যাঙ্গানিজ হচ্ছে আমার 4s2 3d5, ম্যাঙ্গানিজ +7 মানে 4s0 3d0। তাহলে দেখ আমার ম্যাঙ্গানিজ